বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে প্রথম দেখাতেই আরশি আর আগাশি একে অপরের প্রেমে একদম হাবুডুবু খেতে শুরু করে। আগাশি এমনিই ভালো মনের মানুষ, তার উপরে তার নিজের হোটেল আছে, আর আরশি হলো একেবারে আমার মতো ভোজন রসিক। তাহলে এদের ভালোবাসায় আর বাধা কোথায়? প্রথম দেখার পর থেকেই এদের শুরু হয়ে যায় লুতুপুতু, মানে ওই যে নিব্বা নিব্বির ভালোবাসা আর কি। আগাশিও আবেগে কথা দিয়ে দেয় সে আরশিকে রানী না বরং মহারানী বানিয়ে রাখবে। শুনতেই কত ভালো লাগছে, তাই না? কিন্তু 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 কল্পনা যখন বাস্তবের সাথে বিশাল এক ধাক্কা খায়, তখনই বোঝা যায় বিয়ের আগে দেওয়া মিষ্টি মিষ্টি কথাগুলোর আসল সত্যতা। কথা ছিল মহারানী হয়ে থাকার, কিন্তু রানী কথাটা ঠিক থাকলেও মহা বদলে চলে আসে চাকর, আর আরশি হয়ে যায় শ্বশুর বাড়ির চাকরানী। ব্যাস, এ জামানার মেয়ে কি আর এত সহ্য করবে? তাই সেও সিদ্ধান্ত নিয়ে নেয় আলাদা হওয়ার। কি ভাবছেন গল্প শেষ? আরে না না, এদের গল্প তো কেবলই শুরু। আর আমি নিশ্চিত এমন উদ্ভট আর পাগলামিতে ভরা কাপলকে আগে কখনোই দেখেননি, কারণ এরা এদের সমস্যার সমাধান করতে গিয়ে পুরো একটা বাড়ি না বরং এক শহরকেই পাগল বানিয়ে ছেড়েছে। তবে হাসাতে হাসাতে দেখিয়ে গেছে সমাজের কিছু কঠিন বাস্তবতা, যার কারণে আজও বহু দম্পতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও ডিভোর্সের মতো নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এমনই দুই গুন্ডাগন্ডির পাগলামিতে ভরা ভালোবাসা, পাগল দুই পরিবারের মাথা নষ্ট করে দেওয়া পাগলামি, আর উদ্ভট এক কাপলের উদ্ভট সব কমেডিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি থালাইবান থালাইভি, সহজ ভাষায় যার অর্থ গুন্ডা আর গুন্ডি। বিশাল এক পাহাড়ে ঘেরা মাদুরাই নামের এক প্রাচীন শহর থেকে দূরের এক গ্রামের মন্দিরে চিত্তারাই নামের এক লোক এসে প্রার্থনা করে। তার লোভ বেশি না, সে শুধু 200 থেকে 250 গ্রাম সোনা চুরি করতে চায়, ব্যাস তাতেই সে খুশি। মানে চোর হলেও কি হবে, তার ভক্তি অনেক। এদিকে দূর শহর থেকে অমর আর তার স্ত্রী নয়নাবতী দুই বাচ্চাকে নিয়ে সেই প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ আজ তাদের ছেলের জন্মদিন। শহরের আরেক প্রান্তের পোর সেলভার নামের এক লোক তার ডেকোরেটরের জিনিস ট্রাক ভর্তি করে বের হতেই যাবে, তখনই টিভিতে মা সকাল সকাল ফ্যামিলি ড্রামা দেখছে দেখে দৌড়ে এসে বলে, এইসব কি দেখছো মা? শোনো, আত্মীয় স্বজন হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। এরা থাকলে আলাদা শত্রু দরকার হয় না, কারণ এদের একটাই চাওয়া যে আমরা যেন কখনো জীবনে উন্নতি করতে না পারি। তাই এসব ফালতু ড্রামা দেখা বন্ধ করো বলেই তার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। ছেলেকে বের হতে দেখে মা জলদি তার মেয়ে আরশিকে ডাকে। আরশি রেডি হতে হতে তার পায়ের কালো ধাগাটা খুলে ফেলে। তার মেয়ে এসব দেখে ভাঙা ভাঙা ভাষায় মা বলে ডাকে। এদিকে আরশির বাবা একটা ছোট চাকু বস্তার কাপড়ে মুড়ে বের হয়ে আসে। বাবা মা আর মেয়েকে এভাবে যেতে দেখে মনে হচ্ছে এরা আজ কাউকে খুন করতে যাচ্ছে। এদিকে থানায় এসআই আসতেই দুজন দৌড়ে এসে বলে, গতকাল তাদের আলমারি থেকে সোনা চুরি হয়েছে। তাদের সন্দেহ হচ্ছে গ্রামে আসা নতুন মোটকু কোকড়া চুলের লোকের উপরে। সাঙ্গামের আর বুঝতে বাকি থাকে না এটা আসলে ওই বিখ্যাত চোর চিত্তারাইয়ের কাজ। চিত্তা এখনো টিকটিকির আওয়াজ শুনতে পায়নি, মানে তাকে তার দেবতা এখনো চুরির পারমিশন দেয়নি। এটা বুঝে সে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। তখনই গ্রামের এক মাতাল বলে, কি রে, আজকাল কি চুরি করতেও দেবতার পারমিশন লাগে নাকি? চিত্তা বলে, আরে একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে কি মারটাই না খেলাম, বাচ্চারাও আমাকে মারতে ছাড় দেয়নি। এত মার খাওয়ার পর জানতে পারি যে ওইটা নাকি সিটি গোল্ড ছিল, তাই এরপর থেকে আমি সাবধান হয়ে যাই। আর সোনা আসল নাকি নকল সেটা জানার জন্য অ্যাসিস্ট্যান্ট ওথাকে রেখে দিয়েছি। তাই আজ শুভ কাজের আগে দেবতার পারমিশন নিতে এসেছি। তখনই ওথা কল দিয়ে বলে, মেলায় আজ অনেক সোনা, 24 জনকে তো টার্গেট করে রেখেছি, সব যদি চুরি করতে পারি তাহলে কোটিপতি হয়ে যাব। কিন্তু চিত্তা বেচারা এখনো তো টিকটিকির ডাকি শোনেনি, তাই সে যেতেও পারছে না। আরশির বাবার বন্ধু গাড়ি চালাতে চালাতে আরশিকে জিজ্ঞেস করে, তোমার স্বামী আগাশি কোথায়? তাকে তো বহুদিন হলো দেখছি না। মা বিরক্ত হয়ে বলে, সে তো সিঙ্গাপুর গেছে, মন দিয়ে গাড়ি চালাও, এত কথা ভালো লাগছে না। দেখা যায় কেউ একজন তখন ছোট এক বন্দুক নিয়ে রেডি হচ্ছে। সাঙ্গাম যে বাসায় চুরি হয়েছে সেখানে আসতেই মেঝেতে কোকড়া চুল দেখে বুঝতে পারে এটা সেই নাম করা চোর চিত্তারায়ের চুল, মানে এই চুরিটা চিত্তারাই করেছে। চিত্তা লক্ষ্য করে আরশি তার বাবা মা আর মেয়েকে নিয়ে মন্দিরে এসেছে। তবে আরশিকে এখানে
এখানে দেখে সে মোটেও খুশি হয় না। বাবা সোমান নামের একজনকে কল দিয়ে জলদি আসতে বলে। আশি কাপড় বিছিয়ে ব্যাগ থেকে সব বের করতে দেখে বাবা একটা ছোট চাকু এনেছে। অজানা আতঙ্কে জলদি সেটা লুকিয়ে ফেলে। বাবা তার সেই ড্রাইভার বন্ধুকে কি যেন বলতে থাকে। সোমান এসে বাইক পার করে আশির পরিবারের কাছে এসে খুর বের করতেই পুরো পরিবারকে এখানে দেখে মাধাপুলি চিত্তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এরা এখানে এসেছে অথচ তার খোঁজ নেই কেন? সে এখানে আসলে তো রাহু কেতু শনি সব চলে আসবে। চিত্তা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কার কথা বলছো? মাধাপুলি বলে কার আবার, সেবামের বড় ছেলে আগাশির কথা বলছি। তখনই আগাশি একেবারে গুন্ডা মোড়ে মন্দিরে আসে, যেন আজ সে তুমুল কাণ্ড বাঁধিয়ে দেবে। আরশি আর তার পরিবার অবাক হয়ে তাকে দেখতে থাকে। আগাশি সুন্দর মতো এসে দেবতার পূজা করে আরতি নিয়ে কপালে গলায় মুখে পেটে মানে সারা শরীরে ছাই লাগিয়ে একদম তেড়ে আরশিদের দিকে আসে। এসেই এমন এক চড় মারে যে বেচারা নাপিত সোমানের ইয়ারবারটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরশির রাগ সোমানের উপর ঝেড়ে বলে আমার মেয়ের মাথা মুন্ডন হচ্ছে আর আমাকেই ডাকা হয়নি। বেচারা সোমান হয়ে যায় বলির বকরা, হুদাই মার খেতে থাকে। ঝিনির তখন কেবল মাথায় এক পাশের চুলি কাটা হয়েছে। বাবাকে এভাবে দেখে ঝিনি কান্না করতে থাকলে আগাশি রেগে ঝিনিকে তার নানার কোল থেকে ছিনিয়ে নিয়ে বলে এরা সবাই পাপী, আমার মেয়ের মাথার মুন্ডনে আমাকে ডাকেনি, কত বড় সাহস। বলেই ঝিনিকে নিয়ে যেতে গেলে আরশি আর তার বাবা দৌড়ে এসে ঝিনিকে ছিনিয়ে নিতে চায়। তখনই আগাশির মা দৌড়ে এসে আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয়। দুই পক্ষের মায়ের ঝগড়া শুরু করে দিলে আগাশি রেগে আরশিকে বলে আমার মেয়ের মাথা মুন্ডনে তুমি আমাকে ডাকনি কেন? এটা আদেও আমার মেয়ে তো নাকি? আরশি এবার রেগে বলে খবরদার আমাকে রাগাবে না। আগাশি রেগে বলে গলা উঁচু করে কথা বলো, সাহস কত তোমার? বলে চড় মারতেই যাবে তার আগে আরশি উল্টা আগাশির মুখে কৌশি এক চড় বসিয়ে দেয়। বউয়ের হাতে চড় খেয়ে বেচারা কি যে করবে বুঝতে পারে না। আরশির বাবা ঝিনিকে আগাশির কোল থেকে নিতে গেলেই আগাশি বলে দেখেন শ্বশুর, আমি আপনাকে সম্মান করি, দয়া করে এমন করবেন না। আরশি এবার কোমর বেঁধে নামতে গেলে আগাশি বলে দেখেছো এইসব তোমার জন্যই হচ্ছে। বাবা রেগে এসে ঝিনিকে ছিনিয়ে নিতে গেলে আগাশি দিতে চায় না, তাই বাবা রেগে আগাশির উপর হাত তুলতে গেলে আরশি এসে বাবাকে থামায়। আগাশি এত অপমান আর মানতে পারছে না, তাই মেয়েকে মায়ের কোলে দিয়ে প্রচুর রেগে দেবতার পাশে রাখা দাওটা উঠিয়ে নেয়। মা ভয়ে চিৎকার করে বলে আরে বাবা তুই কেন খুনি হয়ে জেলে যাবে, ওটা রেখে দে। আগাশির হুঁশ ফিরতেই সে ভাবতে থাকে যে কিভাবে এই দাওটা নামাবে, কারণ এমনি রেখে দিলে তো তার ভাবটাই কমে যাবে। তাই সামনে ডাব দেখে সেটা একটা কোপ বসিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে। ডাবের পানি শার্টে পড়ে গেলে সব ঝগড়া ভুলে প্রিয়তমা আরশিকে জিজ্ঞেস করে শার্টে আবার দাগ লাগবে না তো? আরশি আবেগের বশে না বলতেই তার হুঁশ ফিরে আসে যে সে তো আগাশির উপরে রেগে আছে। বেচারি নিজেই লজ্জা পেয়ে যায়। আরশির মা আচমকা আগাশির মা থেকে ঝিনিকে ছিনিয়ে নিতে গেলেই দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। এদের ঝগড়ায় বিরক্ত হয়ে নয়নাবতী বলে এদের জ্বালায় তো পূজাটাও হবে না, চলো আগে এদের ঝামেলা মিটিয়ে আসি। আরশি বাচ্চাকে নিতে গেলে আগাশির মা রেগে বলে বাচ্চার মুন্ডন যদি লুকিয়েই করবি তাহলে তোর বাপের বাড়ির মন্দিরে করতি, আমাদের গ্রামে এসে আমাদের বংশীয় নাপিতকে ডেকে কেন মুন্ডন করাচ্ছিস? মাথা মোটা আগাশির নজর পড়ে সোমানের উপরে। রেগে তেড়ে এসে বলে তোকে তো আমি ছোট ভাই মানতাম, মাত্র 50 টাকার জন্য তুই এত বড় ধোকা দিবি? সোমান বেচারা ভয়ে দে দৌড়। সোমানকে বাঁচাতে অমর দৌড়ে আসলে রাগের মাথায় আগাশি অমরকে মারতে গেলে অমর বলে এখন এত নিচে নেমে গেছিস যে চাচার গায়ে হাত তুলবি? আগাশি নিজেকে সামলে বলে না না আপনাকে কেন মারবো, কিন্তু আপনিই বলেন আমার মেয়ের মাথা মুন্ডান আর আমাকেই বললো না, ওদের একটু বুঝিয়ে বলুন তো। চাচা এবার আরশি আর তার বাবাকে বোঝাতে গেলে তারা উল্টা তেড়ে আসে। আগাশি রেগে চাচাকে ধাক্কা দিয়ে সরিয়ে আরশিকে বলে তুমি যেদিন থেকে আমাকে রেখে এসেছো সেদিন থেকেই আমি জীবিত লাশ হয়ে গেছি। কি ভেবেছেন এ কথায় আরশির মন গলে যাবে? একদমই না, সে তো উল্টা হাততালি দিয়ে বলে নাটক শেষ হয়েছে, এবার বাড়ি যাও। মনের সত্যি কথাকে নাটক বলায় আগাশি রেগে আরশির গলা চেপে ধরলে সবাই এসে তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে আরো উল্টা সবার মধ্যে ঝগড়া বেঁধে যায়। এসব দেখে পাশের পুরোহিত বিরক্ত হয়ে বলে একদম চুপ, না হলে এই ছাগলের জায়গায় তোদেরই গলা কেটে দিব। সবাই এবার ভয়ে চুপচাপ পূজায় দাঁড়ায়। অমর আরশির বাবাকে আরেকদিকে মুখ ঘুরিয়ে তাকাতে দেখে জিজ্ঞেস করে আসল সমস্যাটা কি
বলেন তো। বাবা রেগে বলে, আমরা তো ভেবেছিলাম ছেলেটা ভালো একটা হোটেলের মালিক, কিন্তু কে জানতো যে ওই হোটেল লোনের টাকায় চলছে। আর ওই গ্রামে এমন কোনো লোক নেই যে এদের কাছে টাকা পায় না। কখনো মা, কখনো মেয়ে, তো কখনো বাবা হোটেল চালায়। একদিন পুরো পরিবার মিলে আরশিকে দেখতে আসে। আগাশি তো প্রথম দেখাতেই আরশিকে ভালো লেগে যায়। আরশিও তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। আরশির বাবা বলে, আরশি তো মাস্টার ডিগ্রি পাশ করেছে। আগাশির বাবা বলে, আমার ছেলে তো পরাটার মাস্টার, সে রোজ হোটেলে ছোট ভাই থাম্বির সাথে মিলে নানা ধরনের পরোটা বানায়। ছেলের এমন প্রফেশনের কথা শুনে কোনো পরিবার কি রাজি হবে? সবাইকে চুপচাপ দেখে আকাশির মা বলে, আরে আমার ছেলে তো ডাবল এমএ করেছে। বেচারা আগাশি তো আকাশ থেকে পড়ে। আর আরশির বাবা মা তো অনেক খুশি হয়ে যায়। বাবা বলে, আমার ছেলে তো নানা রকমের পরোটা বানাতেই থাকে, আর হোটেলের কাস্টমাররা পরোটার জন্য ভিড় জমিয়ে থাকে। আকাশি নামের নতুন এক পরোটাও বের করেছে, ওটা এত স্বাদের যে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে। তবে আমার ছেলের একটাও বাজে অভ্যাস নেই। এসব শুনে আরশির তাকে অনেক ভালো লাগে। কিন্তু তখনই আরশির বড় ভাই সেলভান এসে বলে, এত গুণগান করছেন মানে সমস্যা তো আছেই, আপনারা এখন যেতে পারেন, আমরা ভেবে জানাবো। সিলভানের এমন কথায় সবার মুখ মলিন হয়ে যায়। আগাশিকে তার বন্ধু কল দিলে সে কথা বলতে সাইডে গেলে আরশি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে। আরশিকে দেখে আগাশির ভাব আরো বেড়ে যায়। আগাশি তার শহরের কোথায় কি কি স্পেশাল খাবার পাওয়া যায় তার লিস্ট বলতে থাকে, আর শেষে বলে, যদি সব খাবার এক জায়গায় পেতে চাস তাহলে চলে যেতে হবে আমার হোটেলে। এসব শুনে আরশির বান্ধবীরা বলে, তোর তো দেখি হ্যাবি ভাগ্য, বিয়ের পর রান্না করাই লাগবে না। আরশির মনে তো লাড্ডু ফুটতে থাকে। আগাশি কথা শেষ করে ভেতরে এসে বলে, সাধারণ এক ওয়েটার থেকে হোটেলের মালিক হয়েছি, আমার ইচ্ছা আমি অনেক বড় হোটেলের ব্যবসায়ী হব। বাবার তো আগাশিকে অনেক ভালো লাগে, তাই সে হ্যাঁ বলে দেয়। এসব আবার সিলভানের ভালো লাগে না, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। দুই পরিবারের সবাই রাজি, তাই হাসি মুখে বিদায় নিয়ে চলে যায়। আগাশি যাওয়ার সময় একটা ব্যাগ দিয়ে বলে, এতে যা আছে তার স্বাদ নিলেই তুমি আমার সম্পর্কে জেনে যাবে, বলেই বিদায় নিয়ে চলে যায়। আশির ব্যাগ থেকে আগাশির সেই স্পেশাল পরোটা বের করে মুখে দিতেই খুশি হয়ে সবাইকে খেতে বলে। বাবা মাকে বলে, আরশি যদি ওই ছেলের সাথে খুশি থাকে তাহলে আমিও খুশি। আরশি দেখে খাবারটা যেই কলা পাতায় মোড়ানো তাতে আগাশি তার নম্বর দিয়েছে, তাই সে খুশি হয়ে সেই নম্বরে কল দেয়। ব্যাস শুরু হয়ে যায় তাদের সুস্বাদু খাবারের ভরা ভালোবাসার গল্প। আরশি খেতে ভালোবাসে আর আগাশি রান্না করতে। রোজ আগাশি মজার মজার পার্সেল নিয়ে আসে আর মা বাবা মেয়ে মিলে মজা করে খেতে থাকে। তবে সিলভানের এসব একদম পছন্দ না। একদিন আগাশি তার আগাশি স্পেশাল পরোটা খাওয়াতে খাওয়াতে আরশিকে বলে, আমার পরিবার আসলে মিথ্যা বলেছে, আমি ডাবল এমএ না বরং ক্লাস 10 পর্যন্ত পড়েছি, তাও ফেল করেছি। কি ভেবেছেন আরশি বিয়েটা ক্যান্সেল করে দেবে? একদমই না। সে উল্টা বলে, তোমার হাতের এমন মজার খাবারের কাছে এসব ডিগ্রি ফিগ্রি কিছুই না, মানে ভালোবাসা না। না ভুল বললাম, খাবারের স্বাদে অন্ধ হলে আর কি কিছু চোখে দেখে? ব্যাস এভাবেই এদের প্রেম এগোতে থাকে। রোজ নতুন নতুন স্বাদের খাবার পার্সেল আসতেই থাকে। একদিন আরশি বলে, আমি তোমাকে ওসব জানু বলে ডাকতে পারবো না, আমি ডাকবো গুন্ডিদের মতো এই ওই বলে, ঠিক আছে? প্রেমের সময় তো করল্লাও মিষ্টি লাগে, তাহলে এমন গুন্ডির মতো ডাকে আর কি সমস্যা? তাই আগাশিও মেনে নেয়। একদিন সেলভানকে ডেকে আরশি জিজ্ঞেস করে, তোর সাথে আগাশির কি সমস্যা রে? সেলভান বলে, আসল গল্প জানলে সহ্য করতে পারবে না, তাই তোর আগাশিকেই জিজ্ঞেস কর। বিয়ের শপিং, একটু মান অভিমান, আগাশির বিশেষ পরোটা বানানোর ট্রেনিং, সব মিলিয়ে তাদের দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু আরশি যখনই আগাশিকে জিজ্ঞেস করে, আমার ভাইয়ের সাথে তোমার কি সমস্যা, আগাশিও প্রতিবার কেন যেন কথাটা এড়িয়ে যায়। গ্রাম থেকে দূরে এক পাহাড়ের চূড়ায় নিয়ে এসে আগাশি আরশিকে প্রপোজ করে, আর আরশিও হ্যাঁ বলে দেয়। এসব কথা মনে পড়তেই আরশি রেগে মুখ ভেঙচি দেয়। তখনই আরশির খালার খালু আসলে নতুন আরেক গন্ডগোল হতে পারে ভাবতেই আরশির গলা ভয়ে শুকিয়ে যায়। আগাশি বলে, 3 মাস আরশি ওই বাসায় পড়ে আছে, তখন তো আপনাদের খোঁজ ছিল না, এখন কেন এসেছেন? এসব কথা শুনে খালুর রাগ হলে আগাশি আর খালুর ঝগড়া শুরু হয়ে যায়। অমর তাদেরকে থামাতে আরশির বাবাকে জিজ্ঞেস করে, আপনারা আসলে কি চাচ্ছেন? বাবা বলে, এসব নাটক বন্ধ করে আমাদের বাচ্চা আমাদেরকে দিয়ে দিন। আগাশি বলে, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, আমার বাচ্চা আমার সাথেই থাকবে। বলেই বাচ্চা নিয়ে চলেই যাচ্ছিল, তখনই আরশির খালু আটকাতে গেলে আগাশির সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। খালু এবার বন্দুক বের করলে সবাই ভয়ে কাঁপতে থাকে। আরশি খালুকে থামতে বললে আগাশি এসে
আরশির ভালোবাসার জন্য বুক পেতে বলে, রানী তোমার জন্য আমি সব করতে পারি। বলতে বলতেই আগাশি বন্দুকটা কেড়ে নিয়ে উল্টা খালুকেই ধমকাতে শুরু করে, মানে পিওর গুন্ডা। এসব দেখে চাচা বলে, জীবনে অনেক ঝামেলা মিটিয়েছি, কিন্তু তোমাদের মতো ঝামেলা আর একটাও দেখিনি। আমি তো এটাও জানি না যে তোমরা ঝগড়া করছো কেন। গল্প চলে আসে অতীতে। আরশির ভাই বিয়ের আগে ছেলের খোঁজ খবর নিতে একটা লোকের কাছে আসলে সে বলে, আরে আগাশি তো রকচটা, পুরো পরিবারটাই পাগল, পুরো শহরে ওর বাবার মতো বদমাস গুন্ডা আর একটাও নেই। পাশ থেকে আরেকজন বলে, দুই ছেলের দুইজনই তো মারপিট করে, দিনে 10 থেকে 12টা মারপিট করতে না পারলে ওদের তো ভাতই হজম হয় না। কাস্টমাররা কি ভাববে তাতে ওদের কিছু যায় আসে না। হোটেলের মধ্যেই এই পাগল পরিবার ঝগড়া শুরু করে দেয়। এরপরও কি বোনের বিয়ে সেখানে করাবেন? এই কথা শোনার পরে আরশির ভাই তার বাবাকে নিয়ে আগাশির বাবার সাথে কথা বলতে আসে। আগাশির বাবা বলে, আমি এখন এসব মারপিট করি না, সন্তান হওয়ার পরে গুন্ডামিটা ছেড়ে দিয়েছি, আর আমার ছেলেরাও কোনো ঝামেলায় যায় না। সেলভান আগাশি সম্পর্কে এত কিছু শোনার পরে বলে, আমি এই বিয়ে ভেঙে দিব। বিয়ে ভেঙে গেছে শুনে আগাশির তো মাথায় রক্ত উঠে যায়। যেই লোক আগাশি সম্পর্কে বলেছিল তাকে মেরে তক্তা বানিয়ে কাঁধে করে আরশির বাসায় নিয়ে এসেই আরশির বাবাকে বলে, বিয়ে এখন কিভাবে ভাঙতে পারেন? সবাই জানে আমাদের আশীর্বাদ হয়ে গেছে। সিলভান বেরিয়ে এসে বলে, আমি আমার বোনকে কোনো গুন্ডার কাছে দিব না। তখনই আরশি আসলে আগাশি আরশিকে জিজ্ঞেস করে, আমার মহারানী তুমি বলো তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা? আরশি চুপ করে দাঁড়িয়ে থাকে। সিলভানের লোকেরা এসে আগাশিকে নিয়ে যেতে গেলে আগাশি বারবার আরশিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? মা বলে, না বলে দে, না হলে এখান থেকে ও যাবে না। আগাশিকে মারধর শুরু করলে সে আরশিকে দেখিয়ে ইচ্ছা মতো মার খেতে থাকে। আরশি আগাশির কষ্ট সহ্য করতে না পেরে বাবা আর মাকে বলে দেয়, তোমরাই না একে এনে চা পরোটা খাওয়াতে বলেছিলে, প্রতিদিন পার্সেল নিয়ে ভিন্ন ভিন্ন পরোটা গপ গপ করে খেলে, এখন না করতে বলছো কেন? মা বলে, ওর পরোটার কত বিল হয়েছিল বল, তা দিয়ে দিব। আরশি বলে, আমরা একসাথে কত স্বপ্ন দেখেছি, এমনকি আমি তো ওকে স্বামীও এনে নিয়েছি, আমি এসব পারবো না। মা বলে, সিলভান বলেছে আগাশি নাকি জেল খেটেছে। আরশি বলে, তো কি হয়েছে, বাবাও তো জেলে গিয়েছিল, 2টা খুনও নাকি করেছে। আমার বাবা কোনো সাধারণ গুন্ডা ছিল না, ডন ছিল, আর আমার ভাইও কম নাকি? আমার জন্যই তো বাবা ওসব গুন্ডামি ছেড়ে দিয়েছে। আগাশি তোমার কি সেই সাহস আছে যে এদের দুজনের সামনে থেকে আমাকে নিয়ে যাবে? আগাশি বলে, তুমি শুধু আসো, বাকিটা আমি দেখে নিব। আগাশি গাড়ি স্টার্ট দিলেই আরশি পা বাড়ায়। মা তাকে ধরে টানতে থাকে। সেলভান আগাশিকে ধাক্কা মেরে বলে, সাহস থাকলে এই গলি দিয়ে বের হয়ে দেখা। সেলভানের লোকেরা বাইকের চাবি নিয়ে নেয়। শুরু হয়ে যায় তাদের তুমুল মারামারি। সেলভান মারতে গেলে আগাশি মাঝখানে গেট দিয়ে বলে, তোমার কিছু হলে আমার বাচ্চারা কাকে মামা বলবে? কত দূরদর্শী চিন্তা ভাবনা, ভাবা যায়? বলেই হিরোর মতো সবকটাকে মারতে থাকে। আরশি মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে চাবি নিয়ে বাইক স্টার্ট দেয়। এদিকে আগাশির মাকে এক জ্যোতিষী বলে, তোমার ছেলের মেয়ে পছন্দ হলেও তাকে বিয়ে দিবে না। আগাশি সবাইকে মেরে আরশিকে নিয়ে দেয় চম্পট। পুরো গ্রাম আরশি আর আগাশিকে আটকানোর জন্য একদম পেছনেই পড়ে যায়। জ্যোতিষী মাকে বলে, এই বিয়ে হলে ওই মেয়ে শ্বশুর আর শাশুড়িকে এক কোনায় ফেলে রাখবে। তখনই আগাশি মাকে কল দিয়ে বলে, মা মঙ্গলসূত্র আর মালা রেডি রাখো। আরশির পরিবার আমাকে মানা করে দিয়েছে, কিন্তু আরশি তার পরিবারকে ছেড়ে আমার সাথে চলে এসেছে। মা বলে, ও আসলে তো আমাদেরকে বের করে দিবে, তুই তো তাড়াহুড়া কেন করছিস? আগাশি বলে, শুভ কাজে দেরি করতে নেই মা। মা বলে, এই মেয়ে ভালো না, তুই বিয়ে করিস না। আগাশি কি আর এসব শোনে? সে উল্টা বলে, আরশি আমার উপর বিশ্বাস করে এসেছে, এখন তুমি সব বললে হবে না, তাড়াতাড়ি কল কাটো। যাই হোক, ছেলের খুশির জন্য মেয়ের পরিবার ছাড়াই আগাশির পরিবার আগাশি আর আরশির বিয়ে দিয়ে দেয়। বাসায় ফেরার সময় আগাশির বোন রাঘাবিনী আর বাবা বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আগাশি বলে, তোমার পরিবার অনেক কষ্টে আছে। আরশি বলে, আরে চিন্তা করো না, কয়েকদিন পরে আমাকে খুঁজতে খুঁজতে এমনি এখানে আসবে। ব্যাস, এর পরে শুরু হয়ে যায় দুজনের লাল নীল সংসার। হাসি খুশি নেচে গিয়ে বেশ ভালোই চলছিল। একদিন আগাশি আরশিকে অষ্টভুজি খাবার খেতে দিয়ে বলে, তুমি আমার জন্য তোমার বাবা মায়ের ঘর ছেড়েছো, আমি তোমাকে আমার মাথায় করে রাখবো, তুমি হবে এ বাসার মহারানী। গল্প চলে আসে বর্তমানে। আসলে আগাশি খেয়াল করে আরশি একটু মোটা হয়ে গেছে, তাই আহ্লাদে গদগদ হয়ে বলে, সারাদিন কি শুয়ে থাকো,
একটু মোটা মোটা লাগছে। আরশি বলে, তোমারও তো ভুঁড়ি বেরিয়ে এসেছে। এদের এসব রঙ্গ তামাশা দেখে চিত্তা ক্লান্ত হয়ে বলে, আরে আগে বাচ্চাটার মুন্ডনের কাজটা শেষ করো। এই সুযোগে সমান বাইক নিয়ে পালিয়ে যায়। আরশি বলে, এসব পেঁচাল পেয়ে লাভ নেই, আমি তোমার সাথে সংসার করব না, তুমি শুধু আমাকে ডিভোর্স দাও। এটা কোনো কথা? কেবলই প্রেমে গলে গলে পড়ছিল, এখনই আবার ডিভোর্স। আগাশি আরশির হাত ধরে তাদের দেবতার কসম দিয়ে জিজ্ঞেস করে, আমি কি কখনোই তোমাকে খুশি রাখিনি? আরশির বাবা এদের মেলোড্রামা দেখে নিজের কপালে নিজেই বাড়ি মারে। গল্প চলে আসে অতীতে। আরশিদের বিয়ের অনেক দিন হয়ে যাওয়ায় আরশির বাবা আগাশির বাসায় আসে। বাইক আর হোটেল দেখে আরশির বাবা বেশ খুশি হয়ে যায়। শ্বশুরকে দেখে আগাশিও অনেক খুশি। আগাশি জোরে চিৎকার দিয়ে আরশিকে বলে, তোমার বাবা এসেছে। আরশি খুশিতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। আরশির বাবা আরশিকে কিছু গয়নাও উপহার দেয়। বিয়ে 3 মাস ভালোই কেটেছে। একদিন আগাশির বাবা আরশিকে বলে, তুমি আজ থেকে হোটেলের ক্যাশে বসবে। আরশি তো বেশ খুশি, কিন্তু আরশির শাশুড়ি এতে মোটেও খুশি না। তার জায়গা অন্য কাউকে কেন দিবে? ক্যাশে আরশিকে বসিয়ে বেশ লাভই হয়। একের পর এক অর্ডার আসতেই থাকে। অন্য দিনের তুলনায় 5,000 টাকা বেশি লাভ হয়। খুশিতে এই কথা আরশি মাকে কল করে জানিয়ে দেয়। মা বলে, এখন থেকে হোটেলের কাজ করতে বললে তুই শুধু ক্যাশেই বসবি। আরশির জন্য লাভ হওয়ায় হোটেলের নাম বদলে আরশি নাম দেওয়া হয়। আগাশির বোন রাঘাবিনীর এসব দেখে তো হিংসায় গা জ্বলে যায়। মানে নিজের সংসারে কাজ না থাকলে যা হয় আর কি। রাঘাবিনী হিংসার চোখে তাকিয়ে থাকে, আর মা বিষয়টা লক্ষ্য করে আরশিকে সরানোর জন্য বলে, কাস্টমারদের কার কি লাগবে দিয়ে আসো তো। আরশি সরতেই রাঘবিনী গিয়ে ক্যাশে বসে পড়ে। আরশি ডাল তরকারি দিতে দিতে আগাশির সাথে চোখের ইশারায় প্রেম করতে থাকে। তাই ডাল পাতে না দিয়ে চিত্তায়ের হাতেই ঢেলে দেয়। বেচারা সব জায়গায় ফেসে যায়। ক্যাশে রাঘবিনী তার জায়গা পাকা করে নেয়, আর আরশি হয়ে যায় হোটেলের ওয়েটার। আরশির বাবা মা হোটেলে এসে দেখে আরশি অনর্গল মেনু বলছে। আরশির বাবা বেশ খুশি হলেও মা একদমই পছন্দ করে না। রাঘবিনী ইচ্ছা করে মাকে দিয়ে বলিয়ে বলিয়ে আরশিকে চাকরানির মতো খাটায়। এসব দেখে আগাশি বুঝে যায় যে আরশি রেগে যাচ্ছে। সে বলেছিল মহারানী বানিয়ে রাখবে, কিন্তু এখন হয়ে গেছে হোটেলের চাকরানি। দৌড়ে গিয়ে আগাশি আরশিকে থামাতে নিজে কাজ করতে গেলে আরশি রেগে দেয় হাঁটা। আগাশি রাঘবিনীর কাছে হাত জোর করে বলে যে আরশির সাথে এমন যেন আর না করে, কিন্তু কে শোনে কার কথা? ননদ বলে কথা, ননদের কাজ তো করতেই হবে। কিমা বানানোর সময় আরশি জিজ্ঞেস করে, আমি কি তোমার স্ত্রী নাকি এ বাসার চাকরানি? আগাশি বলে, আরে তুমি তো এখানকার মালিক। আরশি আগাশির মিষ্টি কথায় একটুও গলে না। কেনই বা গলবে? আরশিকে দিয়ে এখন সব কাজ করানো হয়, থালা বাটি ধোয়া, টেবিল ক্লিন করা, সব। এখান থেকেই শুরু হয়ে যায় দুজনের ঝগড়া। আরশির মাও আরশিকে কল দিয়ে তার কান ভারী করতে বলে, তোকে যদি আর কাজ করতে বলে বলবি মাথা ব্যথা করছে। সেই কথাগুলোর রাগ আরশি তার শ্বশুর বাড়ির উপরে দেখাতে থাকে। একদিন বাবার বাসা থেকে ফেরার পথে আগাশি আরশিকে বলে, তোমার মা আর ভাইয়ের সাজানোর কথাবার্তা এখানে শুরু করবে না প্লিজ, আমি একটু শান্তি চাই। ব্যাস শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। আরশি বলে, বাবা আর মায়ের কথাটাই শোনা উচিত ছিল, তোমাকে আমার বিয়ে করাই উচিত হয়নি। তোমার মা বোন সারাদিন তোমার কান ভাঙানি দেয়। আগাশি বলে, হ্যাঁ কেন করলে বিয়ে? ভুল তো আমারই হয়ে গেছে। ভাই ভাবির ঝগড়া দেখে থাম্বি হেসে দিলে আগাশি উল্টা থাম্বিকেই ঝাড়ি দেয়। আরশি বলে, আমার রাগ ভাইয়ের উপরে কেন ছাড়ছো? যা বলার আমাকে বলো, আর আমার ভাইয়ের সাথে তোমার সমস্যা কি তা তো এখনো বলনি। আগাশি এক গামছা দিয়ে মুখ বাঁধতে বাঁধতে বলে, কোনো সমস্যা নাই। সে ভালো করে জানে এখন তার মুখ চললে লঙ্কা কাণ্ড হয়ে যাবে, তাই নিজেকে সামলাতে সেখান থেকে চলে আসে। মনের কষ্টে আগাশি তার এক বন্ধুকে দুঃখের কথা বলতে বলতে বলে, না জানি আমাদের ঝগড়া কখন শুরু হয় আর কখন শেষ হয়। চুপ থাকলেও ঝগড়া হয়, আমি যে কি করব? আরশি তার মা আর ভাবিকে বলে, ও আমাকে একটুও বকা দেয় না, উল্টা চিৎকার করা শুরু করে। আগাশি তো পাগল হয়ে যায়। আরশির কাছে বলার জন্য অনেক কিছু থাকলেও আরশি শুধু বলে, কাজের সময় এসব কথা হবে না। আগাশি পাগলের মতো তামাশা করে আরশির কাছে হাত জোর করে ক্ষমা চায়। এদের ঝগড়া দেখে কাস্টমাররাও বিরক্ত, এদেরকে শান্তিতে খেতেও দেয় না। গল্প বর্তমানে আসলে আগাশির চাচা অমর বলে, এসব কথা পরে হবে, আগে বাচ্চাটার মুন্ডন করাও, ও তো কষ্ট পাচ্ছে। আরশি বলে, হ্যাঁ আমার মেয়ে কষ্ট পাচ্ছে। আগাশি বলে, ও আমারও মেয়ে, তাই আমারও কষ্ট হয়। সমান মাঝপথে এক অটোতে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর সে অটো থেকেই থাম্বি নেমে আসে। অমরের বাসায় জন্মদিনের পার্টি হচ্ছে, তাই তার লোককে কল দিয়ে জিজ্ঞেস করে, বিরিয়ানি কোথা থেকে
থেকে অর্ডার করেছো? লোকটা বলে আগাসি ভিরা হোটেল থেকে অর্ডার করেছি। অমর বলে তাহলে তো আর আজ বিরিয়ানি খাওয়া হবে না, তারা সবাই এখানে বসে ঝগড়া করছে। থাম্বি সোমানকে জোর করে নিয়ে সেখানে চলে আসে। আগাসির মা আরশির পরিবারকে অপমান করে কথা বলায় আরশির বাবাও পাল্টা উত্তর দেয়। এদের ঝগড়া থামাতে গিয়ে থাম্বির সাথে আরশির বাবা আর খালুর তর্কাতর্কি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর আগাসি খেয়াল করে অমরের ছেলে শ্রী খালুর বন্দুক নিয়ে বসে আছে। আগাসি ভয়ে সেই বন্দুক রাখতে বলে সে তো দেয়ই না। আরশির বাবা থাম্বিকে কষে এক চড় মারে। থাম্বি রেগে আরশির খালুর সাথে মারামারি শুরু করে দেয়। কেউ তাদেরকে থামাতেই পারে না। আরশির বাবা থাম্বিকে ধরে একটা ধারালো ছুরি দিয়ে মারতে গেলেই আগাসি বন্দুক নিয়ে এসে বলে একদম গুলি করে দিব। আরশির বাবা থেমে গিয়েও আবারও রেগে মাটিতে কোপাতে থাকে। আগাসি থামানোর জন্য গুলি করলে বন্দুকের গুলি শেষ হয়ে যায়। না পেরে আগাসি আরশির বাবাকে ধরে টান দিতেই ছুরিটা একটুর জন্য আগাসির চাচা অমরের গলায় গিয়ে লাগে না। বেচারার তো ভয়ে চান যায় যায় অবস্থা। পুরোহিত এসে বলে তোমরা কি এবার থামবে? কাউকে শান্তিতে পূজা করতে দিচ্ছ না। মাদাপুলি এই সুযোগে চিত্তাইয়ের ফোন চুরি করে এসআই কে কল দেয়। এসআই নম্বর মিলিয়ে দেখে আরে এটাই তো সেই চোরের নম্বর যাকে সে খুঁজছে। মাদাপুলি বলে তাড়াতাড়ি মন্দিরে আসেন, এখানে যখন তখন একটা খুন হয়ে যেতে পারে। চিত্তা টের পেয়ে জলদি মোবাইলটা কেড়ে নেয়। সোমান তার পার্টি নেতাকে কল দিয়ে আসতে বলে, কারণ তার গায়ে হাত তোলা হয়েছে, সে একটা হলেও চর তো মারবেই। এই কথা পেছন থেকে আরশির বাবার বন্ধু শুনে সোমানের শালাকে কল দিয়ে জানিয়ে দেয়। আরশির খালা সিলভানকে কল দিয়ে আসতে বলে। সেও দলবল নিয়ে রওনা হয়। একদিকে পুলিশ, অন্যদিকে পার্টির লোকজন, তো আরেকদিকে সিলভানের লোকজন, আর আরেকদিকে সোমানের শালার দলবল। সবাই আসছে মন্দিরে, তাও আবার এই স্বামী আর স্ত্রীর ঝগড়ার জন্য। না জানি এখানে আজ কি হতে চলেছে। অমর বিরক্ত হয়ে তার পরিবার নিয়ে চলে যেতে গেলেই আগাসি বলে ঠিক আছে যান যান, আমি একাই সামনে নিব। তখনই আরশির বাবার বন্ধু আগাসিকে বলে তোমাকে মারতে নেতার লোকেরা আর সিলভান দলবল নিয়ে আসছে। আগাসির মূর্তির সামনে এসে দেবতাকে বলে তোমার প্রাঙ্গণে কেউ আমাকে মারতে আসছে, তাই তোমার অস্ত্র কিছুক্ষণের জন্য ধার নিচ্ছে। বলেই হ্যাবি ভাব নিয়ে কপালে টিকা লাগিয়ে দা নিয়ে সামনের গেটের দিকে এগোতে এগোতে বাচ্চাকে কোলে নিয়ে নেয়। আজ সে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আগাসির মা আর ভাই তাকে থামানোর চেষ্টা করে। গেটে দাঁড়িয়ে আগাসি আরশিকে বলে আজ পর্যন্ত যা দেখনি তা আজ দেখবে। ওয়ান ম্যান আর্মির মতো আগাসি অপেক্ষা করতে থাকে। আগাসির মা বলে আমার ছেলেকে কখনোই এমন অস্থির দেখিনি, সব এই কাল নাগিনীর জন্য হয়েছে। তখনই কয়েকটা গাড়ি এসে দাঁড়ায়। পুরোহিত দৌড়ে এসে আগাসিকে বলে এমএলএ আর বাকি নেতারা এসেছে, এখন সব বন্ধ করো। আগাসি ঘাবড়ে জিজ্ঞেস করে এমএলএ কেন আসবে? এমএলএ চুপচাপ মন্দিরে এসে পূজা করে বের হওয়ার সময় আগাসির মা এসে বলে আমাদের পুরো পরিবার আপনাকে ভোট দিয়েছিল, আমাদের দুই পরিবারের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, আপনি একটু মীমাংসা করে দেন, আর না হয় আলাদা করে দিন। এমএলএ সেক্রেটারি বলে আজ স্যার চুপ থাকার ব্রত করছে। এমএলএ ইশারা দিয়ে বলে কাউন্সিলর আর সেক্রেটারি মিলে সব সমাধান করে দিবে। এদিকে পুলিশদের গাড়ি নষ্ট হয়ে গেছে। সিলভানের এক লোক বলে ওখানে গিয়ে তো মারপিটি করতে হবে, যাওয়ার আগে এক গ্লাস ড্রিঙ্কস করি, তাহলে একটা জোশ আসবে। দুই পরিবারের ঝামেলা মেটানোর জন্য পঞ্চায়েত বসে যায়। কাউন্সিলর আরশিকে জিজ্ঞেস করে তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু সব সমস্যা তোমাকে নিয়ে কেন? গল্প চলে আসে অতীতে। আগাসি তার বন্ধুকে বলে যখনই আরশি সুযোগ পায় বাবার বাড়ি চলে যায়। সকাল নেই বিকাল নেই, ব্যাগ নিয়ে দেয় হাঁটা। শাশুড়ি ডাকলেও শোনে না। আগাসি অনেকবার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা? যতই হোক গুন্ডার বউ গুন্ডি তো হবেই। আগাসিকে স্ত্রীর পিছু পিছু যেতে দেখে মা আগাসিকে ডেকে বলে তোর স্ত্রী কি কোনো মহারানী? ওর যেখানে খুশি যেতে দে। এই তিন নারীর অত্যাচারে আগাসির তো পাগল হওয়ার দশা। আরশির সাথে যেন ঝগড়া না হয় তাই সে মুখে টেপ পেঁচিয়ে রাখে, না হয় কাপড় বেঁধে রাখে, কারণ কথা বললেই তো কথা বাড়বে। মাঝে মাঝে তো রাস্তায় শুয়ে পড়ে, কারণ এই ঝামেলার জীবন সে আর রাখবে না। কিন্তু কপাল পোড়া মরতেও পারে না। লোকজন তাকে তুলে নিয়ে আবার হোটেলে দিয়ে যায়। রাগ সামলানোর জন্য ধ্যানে বসলে মা এসে প্যান প্যান করা শুরু করে দেয়। বেচারার জীবনের শান্তি যেন সোনার হরিণ। মা বলে তুই যদি 1000 বছর তপস্যা করিস তবুও রাগ সামলাতে পারবি না। আগাসি দাঁত কিটমিট করে বলে তুমি কি যাবে এখান থেকে? আগে তোর সামনাসামনি ঝগড়া করতো, পরে ফোনের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। আগাসির বন্ধু জিজ্ঞেস করে স্ত্রী রাগ করলে তুই রাগটা কিভাবে ভাঙাস? আগাসি বেচারা কি করবে, আরশির পিছু পিছু ঘোরে। আরশি লুকিয়ে পড়লে তখন সে ক্লান্ত হয়ে কাঁদো কাঁদো স্বরে বলে আমার কি দোষ? আমার পরিবারের শাস্তি আমাকে কেন দিচ্ছ? আরশির মন নরম হয়ে যায়। আর এরপর আরশির মন রাখতে
সিনেমা হলে নিয়ে যায়। মাকে শুনিয়ে শুনিয়ে বলে এখন থেকে আমার স্ত্রী কোনো কাজ করবে না, সে মহারানী হয়ে থাকবে। মা বাইরে বসে বলে এসব কাকে শোনাচ্ছে কে জানে, একটু আগেই তো আমার পা টিপে দিয়ে গেল। আকাশী ঘরের ভিতরে আরশির পা টিপে বলে সারাদিন কত কষ্ট করেছো, অনেক কষ্ট হয়ে গেছে তাই না? আকাশীর মন ভুলানো কথায় আরশির মন নরম হয়ে যায়। এভাবেই কখনো মাকে পটায় তো কখনো স্ত্রীকে। একদিন রাতে রাঘবিনী আসলে আকাশী বসে কথা বলছিল। মা আরশির বদনাম শুরু করে দেয়। আরশিকে দেখেই চুপ হয়ে যেতে আরশি বুঝতে পেরে শাশুড়িকে শাশুড়ি মা বলে ডাক দেয়। আবারও ঝগড়া শুরু হতে পারে বুঝতে পেরে আকাশী বাইরে চলে যায়। মাঝখান থেকে তেলে ঘি ঢালতে রাঘবিনী আকাশীকে বলে ভাই আমার এখানে আসাটা মনে হয় তোর স্ত্রীর ভালো লাগে না। আরশি রেগে যায় যে এত খোটা সে আর শুনতে পারবে না, তাই ব্যাগ নিয়ে দেয় হাঁটা। আকাশী বেচারা চুপচাপ বসে থাকে। আকাশীর বাবা আরশিকে আটকাতে গেলে আকাশী বলে ম্যাডাম এখন আমাদের কথা শোনার মুডে নেই, যেখানে খুশি যেতে দাও। আরশি হাঁটা দিলে শ্বশুরও তার পিছু পিছু যায়। মা দৌড়ে এসে বলে তোর স্ত্রী প্রেগনেন্ট, এত রাতে একা একা যাবে, এটা ঠিক না, জলদি যা। আকাশী রেগে বলে নিজেরাই ঝগড়া করবে, আবার পরে ঝামেলায় আমাকে এসে আটকাবে। বাধ্য হয়ে আকাশী তার পিছু পিছু গিয়ে বাসে ওঠে। আরশির পাশে সিটে বসলে সে বিরক্ত হচ্ছে দেখে কন্ট্রাক্টর আকাশীকে অন্য সিটে বসিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবেন। আরশি বলে ওই লোককেই জিজ্ঞেস করেন। আকাশীকে জিজ্ঞেস করলে সে বেচারা এত ঝামেলায় শ্বশুরবাড়ির গ্রামের নামটাই ভুলে যায়। এদিকে আরশিও রাগে ফুসছে। কন্ট্রাক্টর অনেকগুলো গ্রামের নাম বলার পর আকাশীর ফাইনালি নামটা মনে পড়ে। বাস থেকে নেমে বাসায় এসে আরশি তার মতো রুমে চলে যায়। আকাশীর শ্বশুর আর শাশুড়ি তাকে খেতে ডাকলে আকাশী বলে আমি খেতে আসিনি, আপনার মেয়ে রাগ করে চলে এসেছে, অনেক বুঝিয়েছি কিন্তু শোনেনি, তাই নামে দিতে আসলাম। শ্বশুর তাকে টেনে ধরে বলে না খেয়ে তো যেতেই পারবে না। অনেক জোরাজুরির পর আকাশী রাজি হয়ে যায়। এ আদিক্ষেতা দেখে সিলভার না খেয়েই দেয় হাঁটা। আকাশী হাত ধুতে গেলে আরশির বাবা ড্রেস চেঞ্জ করার জন্য জামা আনতে বলে। আরশি বলে ওনারা আবার অন্য কারো জামা পছন্দ না, আমার ব্যাগে তার জামা আছে এনে দাও। মানে আরশি জানতো যে আকাশী তার সাথে ঠিকই আসবে। সিলভান বালিশ নিয়ে গাড়িতে ঘুমাতে চলে যায়। খেতে বসে আরশি মাকে বলে একটু চিকেন ফ্রাই করতে পারতে না, জানো তো আমার পিছু পিছু সেও আসবে। আকাশী কেমন যেন লজ্জা আর অপমানে ভাত নাড়ায় কিন্তু খায় না। আরশির বাবা জিজ্ঞেস করে কি হয়েছে। আকাশী বলে যদি আপনি শ্বশুরবাড়ি গিয়ে দেখতেন আপনার শালা আপনাকে দেখে রেগে বাসা থেকে বের হয়ে গেছে, আপনার সাথে একবার কথাও বললো না, তাহলে কি আপনি সেখানে খেতে পারবেন? সবাই এবার লজ্জায় চুপ হয়ে যায়। আকাশী এসব অপমান এক সাইডে রেখে বলে কিন্তু আমি খাবো, আমি আমার স্ত্রীর জন্য সব করতে পারি, আমার মহারানীকে আমি অনেক ভালোবাসি। এরপরে আকাশী কবজি ডুবিয়ে খায়। এদিকে তো দুই টোনাটনি সব ঝগড়া ভুলে দুইজন গল্পে মেতে যায়। এদেরকে দেখে কেউ বলবে যে একটু আগেই ঝগড়া করছিল। সকালে শ্বশুরকে মনময় দেখে আকাশী বলে চিন্তা করবেন না, এখন থেকে তো আরশি আর আকাশীর এমনই চলবে, আপনার সমস্যা নেই তো? আরশির বাবা মুচকি হাসে। কাউন্সিলরকে আরশির মা বলে ওই বাসায় আমাদের মেয়েকে পাঠাবো না। সেক্রেটারি আরশিকে জিজ্ঞেস করে সে এখন কি চায়। আরশি বলে আমাদেরকে আলাদা করে দিন। তখনই আকাশীর মা এসে বলে আলাদা হয়ে যাবে মানে কি? আমার ছেলে তোমাকে রাজরানী বানিয়ে রেখেছিল, আলমারিতে গিয়ে দেখো শাড়ি রাখার জায়গা নেই। মাসে 30 দিন এক শাড়ি যেন না পরে, তাই প্রতি মাসে 30টা শাড়ি কেনে। এনাদের মেয়ে এসি ছাড়া ঘুমাতে পারে না, তাও আবার 16 ডিগ্রি সেলসিয়াসে না থাকলে সে ঘুমাতেই পারে না। এতে বিল কত আসে জানা আছে? 27 থেকে 28টা ফুসফুস নাকি বডি স্প্রে আছে না, সেটা পড়ে আছে বাসায়। আমার ছেলে নিজের জন্য কিচ্ছু করে না, স্ত্রী যা ব্যবহার করে তাই একটু একটু ব্যবহার করে। প্রতিদিন নতুন নতুন যে পায়েলগুলো পরে সেগুলো কি এনে দেয়। আকাশী মাকে থামতে বলে বলে আমি তো ইনকাম করি ওর জন্য, তাছাড়া যতই করি না কেন বদনাম তো আমারই হবে। ওর 7 মাসে কত ধুমধাম করে অনুষ্ঠান করেছিলাম মনে আছে? আকাশী ধুমধাম করে জাঁকজমক ভাবেই আরশির বেবি শাওয়ার করে, গ্রামের সবাইকে দাওয়াত দেয়। ডেলিভারির পর আকাশী অনেক খুশি হয়ে যায়। ঘরে একটা বাচ্চা আসায় সংসারে আবারও শান্তি ফিরে আসে। দাদা আর দাদিও ভালো হয়ে যায়। পুরনো সবকিছু ভুলে আরশি শাশুড়ির সাথে হাসি খুশি থাকা শুরু করে। ঝগড়া একদমই হয় না বললেই চলে। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। সেক্রেটারি বলে তাহলে সমস্যা কি নিয়ে হলো? আকাশী বলে আস্তে কথা বলেন, বাচ্চা ঘুমাচ্ছে। আরশির মা কাউন্সিলরকে বলে 2 ভরি সোনা আর গাড়ি কেনার জন্য 2 লাখ টাকা দিয়েছিলাম, তার কি হবে? আকাশীর মা বলে হ্যাঁ হ্যাঁ, ওনারা তো আমাদেরকে টাকা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, তা দিয়েই তো আমরা হোটেল বানিয়েছি। আরশির বাবা বলে আমাদেরকে বলেছিল ছেলে ডাবল MA করা, কিন্তু আসলে তো ক্লাস 10ও পাস করতে পারিনি। বলা হয়েছিল 5 স্টার হোটেল, কিন্তু রাস্তার পাশের একটা ছোটখাটো হোটেল, এমনকি ওই বাসাটাও নিজেদের
না। আশির খালা বলে আমাদের টাকা ফেরত দিক, তারপর আমরা আমাদের মেয়ের সিদ্ধান্ত জানাবো। আগাশি বলে ঠিক আছে কাল দিব। থাম্বি রেগে বলে না আজই দিব বলেই বাবাকে কল দেয়। সেলভানের একদল লোক মন্দিরে পৌঁছে সেলভানকে কল দিয়ে জানায়। থাম্বি বাবাকে বলে যত গয়না বন্ধক রেখেছিলে না সব ফেরত দিতে হবে, যে কারোর পায়ে পড়বো, কিন্তু এদের কথা আর শুনবো না। পুরো গ্রাম ছি ছি করছে। থাম্বির বাবার সাথে সাথেই রাঘবিনীর স্বামীকে কল দিলে সে বলে ওরা যদি আজই ডিভোর্স পেপারে সাইন করে তাহলে টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি সামনে নিব। মানে রেখে ডিভোর্স করানোর জন্য সবাই যেন উঠে পড়ে লেগেছে। সেলভানের লোকেরা বাইরে অপেক্ষা না করে আগাশি আর আরশির মাঝখান দিয়ে পূজা করতে যায়। আরশি আগাশিকে বলে যদি এতই ভালোবাসো তাহলে 3 মাস দেখতে আসনি কেন? আগাশির সেই কথায় তো মনই নেই, সে ওই লোকগুলোকেই দেখছে। আরশি কোষে এক চড় মেরে বলে উত্তর দাও। আগাশি কাঁধ পেতে বলে যত মারার মারো। আরশি বলে এমন মাসুম সেজেই তো আমাকে পটিয়েছিলে। আগাশি বলে তুমি তো জানো সবকিছু আমার মা করিয়েছে। তোমাকে নিতে যাওয়ার জন্য বের হলেই মা বলে তোমরা নাকি অহংকারী পরিবার, বারবার তুমি আমাকে মাথা নত করতে বাধ্য করো। আগে জানলে তোমার সাথে বিয়েই দিত না। মায়ের কথাগুলো আমাকে বারবার আটকে দিত। তবে কিছুক্ষণ পরই মা আবারও যেতে বলে। রেগে আগাশি বলে আমাকে একটু বিষ দিবে, সেটা খেয়ে আমি মরে যাই। কতবার তোমার বাসার গলি দিয়ে ঘুরঘুর করেছি, বাসার সামনে গেছি, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হয়নি। আমি মানছি দোষটা আমার, তাই মারো আমাকে, আমি তোমার পায়ে পড়ছি। এটা দেখে মা বলে তুই যদি আজ মাথা নত করিস তাহলে জীবনেও আর মাথা উঁচু করতে পারবি না। আগাশি মাকে থামিয়ে বলে আমার মায়ের কথা শুনে আমার গা জ্বলে ওঠে। যত চেষ্টা করি না কেন খুশি হওয়ার খুশি হতেই পারি না। আশির সাথে হেসে দুইটা কথা বললেই মা হিংসায় জ্বলে পুড়ে যায়। এটা যেন প্রত্যেকটা ঘরের কাহিনী। আগাশি বলে আমি যে কি করব বুঝতে পারি না। এসব শুনে মা বলে যদি আজকের পরে মা বলেছিস তাহলে তোর খবর আছে। আগাশির দুলাভাই উকিলের কাছে ডিভোর্স পেপার রেডি করাতে আসে। ঝিনির ঘুম ভাঙতেই সে উঠেই মা মা বলে ডাকতে থাকে। আগাশি বলে চিন্তা করিস না, তোর মাকে আজ বাসায় নিয়েই যাব। মা বলে তুই এত নির্লজ্জ কেন? এত কিছুর পরও তুই ওই মেয়েকে বাসায় নিয়ে যাবি? আগাশি রেগে আরশিকে বলে তুমি তো ফিরে আসতে পারতে, কত কল মেসেজ দিয়েছি, একটারও উত্তর দাওনি। আরশি আর না পেরে কান বন্ধ করে রাখে। আগাশির মা ঝিনিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলে চল তো বাসায় চলে যাই। এটা দেখে আরশির মা আর খালা ঝিনিকে নিতে গিয়ে টানাটানি শুরু করে দেয়। আগাশির মা আর না পেরে ঝিনিকে থাম্বির কোলে দিয়ে দেয়। সেক্রেটারি বলে তোমরা কি আমাদের কথা শুনবে নাকি ঝগড়াই করবে? আগাশি বলে যা বলবেন শুনবো, শুধু আমার পরিবারকে আমার কাছে ফিরিয়ে দিন। আগাশির বাবা কল দিয়ে কাউন্সিলরকে বলে আমার মেয়ে জামাই টাকা আর গয়না নিয়ে যাচ্ছে, আপনারা আমার ছেলের স্ত্রী আর পুতনিকে পাঠিয়ে দিবেন। আরশির বাবা বলে না আমার নাতনিকে আমি পাঠাবো না। এই কথা শুনে রাঘবিনী ফোন কেড়ে নিয়ে বলে শুধু টাকাই দেখছো কেন, আমার ভাই আর ভাবির সম্পর্ক দেখছো না? আগাশি ফোন কেটে দিয়ে বলে আমার মেয়ে আমার সাথেই থাকবে, আমার স্ত্রীকেও আমার সাথেই যেতে বলেন। এদিকে সেলভানের লোকেরা ড্রিঙ্কস এর দোকানে ঝগড়া শুরু করে দিলে সেলভান রেগে পরপর কয়েকটা বোতল অন্য গ্রুপের একজনের মাথায় ভেঙে নিজের লোকদেরকে বলে চলো এখান থেকে। আগাশি আরশিকে বলে তুমি আমার সাথে চলো, বহু বছর পর যখন পেছনে ফিরে দেখবো তখন আমাদের যেন আফসোস না হয় যে সেদিন কেন ভুল সিদ্ধান্ত নিয়েছি। আরশির মা আরশির হাত ধরে টেনে বলে কোনো দরকার নেই, তুই আমাদের সাথে যাবি। আগাশির চাচি বলে সব সমস্যার মূল তো এই মহিলা, মেয়েকে কান পড়া দিয়ে তার সংসার নষ্ট করছে। আরশির মা চাচি নয়নাবতীর সাথে ঝগড়া শুরু করে দিলে অমর এসে বলে অনেক হয়েছে, ছেলে জন্মদিনের জন্য আশীর্বাদ নিতে এসেছিলাম, এসবের মধ্যে পড়তে চাই না। যাওয়ার আগে আরশির বাবাকে বলে 4 বছর আগে আমার বোনও এমন শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিল, এমনই ছোট একটা বিষয় নিয়ে। এরপর থানা কোর্ট সব জায়গায় চক্কর খেতে হয়, শেষে ওরা আলাদা হয়ে যায়। আমার পরিবার আমার বোনের স্বামীকে খোঁটা দেওয়া শুরু করে আর তার পরিবার আমার বোনকে। দুই পরিবারের জন্যই ওরা আলাদা হয়ে গেছে। অবাক করার বিষয় হলো কেউ ওদেরকে একবার মেলানোর চেষ্টাই করেনি। আমার বোনের সাথে যা হয়েছে সেটা আশির সাথে হোক তা আমি চাই না। বড় বড় সমস্যা কথা বলেই সমাধান করা যায়, কিন্তু এখানে সেটা কেউ করতেই চায় না, কারণ সবার কাছে তার ইগোটাই বড়। ভুলটা আমারই হয়েছে যে আমি তোমাদেরকে মেলাতে এসেছিলাম বলেই অমর অভিমান করে চলে যেতে গেলে হঠাৎ তাদের নজর পড়ে যে তাদের 2 ছেলে মেয়ে মন্দিরের আশেপাশে কোথাও নেই। নয়নাবতী আর অমর মিলে শ্রী আর আধিরাকে খুঁজতে থাকে। আগাশি খুঁজতে বের হতেই যাবে তখনই তার জন্মশত্রু সেলভানকে আসতে দেখে তার দিকে তেড়ে যায়। সেলভান পাশ থেকে একটা ত্রিশূল নিয়ে তেড়ে আসলে আগাশি একটা দাও নিয়ে এসে সেলভানের ত্রিশূল ফেলে দাও দিয়ে কোপ
দিতেই যাবে আরশি ভয়ে চোখ বুজে চিৎকার করে সেদিনের কথা মনে করে যেদিন তার সাথে আকাশীর তুমুল ঝগড়া বেঁধেছিল। আরশি আচমকা এসে আকাশীর পিঠে বস্তা দিয়ে বাড়ি মারতেই আকাশী জিজ্ঞেস করে কি হয়েছে। আরশি আকাশীকে মারতে মারতে বলে আমি বেঁচে আছি, এটাই তোমার আর তোমার পরিবারের সমস্যা, তাই না? আমাকে আর ভালোবাসো না বললেই তো পারতে। তোর পরিবার তোর জন্য তোর সাথে তোর মামার মেয়ের বিয়ে ঠিক করেছে, তুই সুন্দর করে সেজে ঘুরতে যাচ্ছিস আর এখন এমন ভান করছিস যেন কিছুই জানিস না। এই কথা শুনে আকাশী তো আকাশ থেকে পড়ে। আকাশী বলে আমি তোমাকে ছেড়ে কাউকে কিভাবে বিয়ে করব? বাবা আর ছোট বোন রাঘাবিনী ঝগড়া দেখে সেদিকে আসলে আকাশী দৌড়ে মায়ের কাছে এসে বলে আরশিকে এসব কে বলেছে। আরশি তো রাগের মাথায় উল্টাপাল্টা বলতেই থাকে যে আজ তোর মুখ বেটে আমি পরোটা বানাবো, তোর মা ওই ইংলিশে ফরফর করা মেয়েকে আংটি পরিয়ে এসেছে, মা ঝামেলা মেটাবে কি? উল্টা আগুনে ঘি ঢেলে বলে হ্যাঁ আমার ছোট ভাই বলেছে তার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিবে, আমিও রাজি হয়ে গেছি। আকাশী রেগে বলে আমার সংসারে তাহলে তুমি আগুন লাগিয়েছো তাই না? মা বলে আমার ছেলে আমি যা খুশি তাই করব, তার জন্য কি কারো অনুমতি দিতে হবে নাকি? এই মেয়ে যেদিন থেকে এ বাসায় এসেছে সেদিন থেকে আমার হাসি খুশিতে থাকা ছেলেটা সব সময় মন মরা হয়ে থাকে, আমি এসব আর সহ্য করব না। আকাশী রেগে মাকে সরিয়ে বলে আমি যে খুশি না তা তোমাকে কে বলেছে? কি দরকার ছিল এসব করার? বলে আরশি রাগ ভাঙাতে বলে আরশি আমি শুধু তোমাকেই ভালোবাসি, মায়ের কথায় বিশ্বাস করো না। আরশি কি আর কিছু শোনে? সে রেগে চিৎকার করে বলে ওই মেয়ে যখন দোকানে সেজেগুজে পরোটা নিতে আসতো তখনই আমার বোঝা উচিত ছিল, একদিন তো তুমি নিজেই বলেছিলে মনে নেই? ওই মেয়ে প্রতিদিন মন্দির থেকে এসে নানা বাহানায় তোমাকে কখনো প্রসাদ দিত তো কখনো টিকা দিত, তখনই ওকে জুতা মেরে তাড়ানো উচিত ছিল। বলে রেগে বাবার কোল থেকে মেয়েকে নেওয়ার জন্য দৌড় দেয়। আকাশী আরশিকে বোঝানোর জন্য আসলেও আজ কোনো কিছুতেই আরশিকে থামানো যায় না। আরশি টানাটানিতে ঝিনি কান্না শুরু করে দিলে আকাশী কোনো রকমের ঝিনিকে নিয়ে তার কান্না থামানোতে ব্যস্ত হয়ে যায়। আরশি রুমে এসে তার ভাইকে কল দেয় কিন্তু তার ভাই রেগে কল রিসিভ করে না, তাই আরশি ভয়েস মেসেজ দিয়ে বলে আমি জানি তুই আমার উপর রেগে আছিস কিন্তু একটু পর আমি মরে যাব, তখন এসে আমার লাশ পাবি। সিলভান কল দিয়ে বলে কি হয়েছে তাই বল। আরশি কান্না করতে করতে বলে আমাকে মাফ করে দাও, তখন তোমার কথা শুনে এই বিয়েতে মানা করা উচিত ছিল, বাসায় যত স্যান্ডেল আছে না সব এনে আমাকে মারো, তাও এখান থেকে নিয়ে যাও, এখানে থাকলে তো আমার স্বামীর দ্বিতীয় বিয়েতে এরা আমাকে দিয়েই রান্না করাবে। বলেই কল কেটে দেয়। আকাশী ছোট বোন রাঘাবিনী এসে খোঁড়া দিয়ে বলে বাহ ভালোই তো অভিনয় পারো, একে তো অস্কার দেওয়া উচিত। আরশি আর সহ্য করতে না পেরে একটা লাউ তার দিকে ছুঁড়ে মারলে সে ভয়ে পালায় আর মা এ নিয়ে চিল্লাপাল্লা শুরু করে দেয়। এদের থামাতে আকাশী দৌড়ে আসলে মা বলে ওর সাহস কত বড়, আমার মেয়ের গায়ে হাত তোলে। আরশি রেগে দরজা বন্ধ করতে গেলে আকাশী কোনো রকমের দরজা দিয়ে ঢুকে দরজা আটকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি এমন পাগলামি কেন করছো? আরশি বলে ওই মেয়ে তোমাকে গুগল পেতে টাকা পাঠিয়েছে আর তুমি ওকে লাভ ইমোজি দিয়েছো তাই না? আকাশী বেচারার কান্না করার মতো অবস্থা হয়। সে আরশিকে বুঝিয়ে বলে ও তো আমার মামাতো বোন, এর থেকে বেশি কিছুই না, তুমি ভুল বুঝছো। আরশি বলে এই জন্যই তো সবার জন্য ডিম পরাটায় 2টা ডিম দাও আর ওই মেয়েকে 4টা ডিম দাও। সেদিনই তো ওই মেয়ে আমাকে শুনিয়ে বলল যে সে একবার বললেই তুমি নাকি তাকে বিয়ে করবে, তুমিও বললে হ্যাঁ তাই করব। আকাশী বোঝানোর চেষ্টা করে যে সে তো আরশিকে জ্বালানোর জন্যই মজা করছিল। আকাশী বলে তুমি যখনই রাগ করে বাবার বাসায় চলে যাও আমি তোমার পিছু পিছু গিয়ে তোমাকে নিয়ে আসি না, তুমিই বলো, তাও তুমি আমাকেই সন্দেহ করছো। এখন কি আর আরশি সব শুনবে? সে প্রচন্ড রেগে বলে খবরদার আমাকে স্পর্শ করবে না, গিয়ে তোর ওই মামাতো বোনকে বিয়ে কর, আমি নিজে মরবো আর লিখে যাব যে আমার মৃত্যুর জন্য তুই আর তোর ওই পরিবার তাই, সবাইকে একদম জেলে পাঠাবো। আকাশের এবার রাগের সীমা ছাড়িয়ে যায়। সে রেগে আরশির গলা চেপে দেওয়ালে চেপে ধরলে আরশি রেগে বলে তোর সাথে সংসার করা থেকে মরে যাওয়া ভালো, সাহস থাকলে মেরে ফেল। আকাশী উল্টা বলে তোমাকে বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল, আমি নিজেই আজ মরবো, মরার পর আমার ছবি দেখে শুধু আফসোস করবে। বাইরে থেকে মা এসব শুনে নিজের দোষ স্বীকার করা তো দূরের কথা, সব দোষ আরশির উপর দিয়ে বলে এই মেয়ে আসার পর থেকে আমার ছেলের জীবনটা একদম নরক হয়ে গেছে। আরশি রেগে বলে যা গিয়ে তুই মরে যা। আকাশী রেগে বের হয়ে গেলে মা আর রাঘাবিনী মিলে তাকে থামানোর বৃথা চেষ্টা করে। আরশি জোরে জোরে কান্না করতে থাকে, তবুও এই দুই মহিলা তাদের মতো বকবক করতেই থাকে, কেউ তাদেরকে থামানোর চেষ্টাও করে না। আকাশী মেয়েকে একবার বুকে জড়িয়ে বাবাকে বলে ওকে সামনে রেখো, বলেই দেয় হাঁটা। আচমকা এক ট্রাক এসে জোরে ব্রেক করলে ড্রাইভার বলে মরার শখ হয়েছে তো অন্য জায়গায় যা, আমার গাড়ির সামনে থেকে সরে যা। মনের কষ্টে রাগে আকাশী দৌড়ে কুয়ায় লাফ দেয়, কিন্তু মরে তো আর না, বরং ময়লা পচা গন্ধ পানিতে ওয়াক ওয়াক করতে করতে সাহায্যের জন্য বাবাকে
ডাকতে থাকে। তখনই আরশির গুন্ডা ভাই হেভি ভাব নিয়ে এসে ঝিনিকে খেলতে দেখে তাকে কোলে নিয়ে আরশিকে ডাকতে থাকে। বাবা তাড়াতাড়ি এসে ঝিনিকে নিতে গেলেই সেলভান জোরে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে। রাঘাবে নিয়ে এসে জোর করে বাচ্চাকে সরিয়ে নিলে বাবা তেড়ে এসে সেলভানকে ঝাড়ি দেয়। সেলভান উল্টা বাবাকে কষে এক চর বসিয়ে দেয়। স্বামীর হয়ে প্রতিবাদ করতে মা দৌড়ে এসে সেলভানকে মারতে থাকে। তখনই ছোট ভাই থাম্বি এসে এসব দেখে সেলভানকে মারতে গেলে সেলভানের লোকেরা মারামারি শুরু করে দেয়। মা, বোন, ভাই, বাবা কেউ ছাড় পায় না। এসব দেখে ঝিনি চিৎকার করে কান্না করতে থাকে। আরশি দৌড়ে এসে দেখে তার ভাইয়ের লোকেরা সবাইকে মারছে। সে দৌড়ে তার ভাইকে থামাতে আসলে সে উল্টা ঝিনিকে নিয়ে বোনকে ঠেলতে ঠেলতে অটোতে ওঠায় আর বাকি লোকেরা সবাইকে মেরে ট্রাকে ওঠে। আগাশি তখনও কুয়া থেকে চিৎকার করতে করতে বাবা, মা, ভাইকে ডাকতে থাকে। দেখতে দেখতে অন্ধকার হয়ে যায়। আরশি প্রচুর রেগে ভাইকে জিজ্ঞেস করে, তুই এসব কেন করলি? আমি কি তোকে কাউকে মারতে বলেছি? সেলভান বলে, তুই তো বললি এসে নিয়ে যেতে, এখন একদম চুপ করে থাক। এক বয়স্ক লোক কুয়ার কাছে এসে জিজ্ঞেস করে, কে তুমি? আগাশি তার পরিচয় দিয়ে বলে, জল দেখে দড়ি ফেলেন। আগাশি ড্রেনের সেই ময়লা পানি থেকে উঠে এসে দেখে হোটেলের সব ভেঙে পড়ে আছে। মা, বোনের মাথায় রক্ত, বাবার পা ভাঙা। মা এবার সুযোগ পেয়ে আবারও আরশিকে দোষ দিয়ে বলে, দেখ কিভাবে ওর ভাইকে দিয়ে আমাদেরকে মার খাইয়েছে, ওকে তুই ভুলে যা। বাবা বলে, সেলভানের লক্ষণ সুবিধার মনে হলো না, না জানি ও কি করতে পারে। এদিকে আরশির বাসায় ছেলের এমন কাণ্ড শুনে বাবা রেগে সেলভানকে বলে, সোজা ঘরে গিয়ে বসে থাক, একটা কথাও বলবি না। আগাশি এক নাগারে আরশিকে কল করতেই থাকে। আরশি রেগে বাবাকে বলে, দেখেছো তোমার ছেলে কি করে আসলো, এখন আমি ওকে কিভাবে মুখ দেখাবো? ওই বাসায় আমার শাশুড়ি আর ননদ সারা দিন আমার পেছনে পড়ে থাকে। আমার স্বামীর কোনো দোষ নেই, সেই বেচারা তো সবাইকে সামলানোর চেষ্টা করে। মা উল্টা রেগে বলে, স্বামীর গুণগান করা বন্ধ কর। আরশি ফোন ধরছে না দেখে আগাশির রাগ আরো বেড়ে যায়। সে এবার গোসল করে সোজা আরশির গ্রামে আসে। সেলভান তো বাসার গেটে তালা দিয়ে চলে যায়। গ্রামে এসেই আগাশি সেলভানকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে সামনে যে আসে তাকেই মারতে থাকে। সবকটাকে মেরে বাসার গেটের তালা দেখে জোরে জোরে আরশিকে মহারানী বলে ডাকতে থাকে। তখনই থানা থেকে সেলভানের পুলিশ বান্ধবী কল দিয়ে বলে, জলদি আপনার পরিবারের সবাইকে নিয়ে আসেন। আপনার স্ত্রী আরশি কমপ্লেন করেছে যে আপনি এবং আপনার পরিবার তার পরিবারকে মারার চেষ্টা করেছেন। আগাশি বলে, আমার মহারানী কখনোই এমন করতে পারে না। অফিসার বলে, ওসব হিসাব পরে হবে, আগে থানায় আসেন। আগাশি চলে যেতেই আরশি জানালা খুলে দেখে আগাশি চলে যাচ্ছে। তার অনেক খারাপ লাগে, তাই কান্না করতে থাকে। নিজের মহারানীকে দেখতে আগাশি সবাইকে নিয়ে থানায় এসে দেখে আরশি সেখানে নেই। অফিসার বলে, তোরা এখন এখানে সাইন করবি যে তুই বা তোর পরিবারের কেউ আরশি বা তার পরিবারের ধারে কাছে ঘেসবে না। আগাশি বলে, আগে আরশিকে ডাকেন, আমার মহারানী কখনোই এমন করবে না। অফিসার রেগে ঝাই দিয়ে বলে, আরশি আর কখনোই তোদের মুখ দেখতে চায় না। আগাশি আর কথা না বাড়িয়ে সাইন করে বের হয়ে যায়। ভেতর থেকে এইসব শুনে সেলভান শয়তানের মতো হাসতে থাকে, মানে এই সব তারই চাল। আগাশি যেন একদম জীবিত লাশ হয়ে যায়। তার আর কিছুই ভালো লাগে না। সে তো আর তার আরশির কাছে যেতে পারবে না, তাই আর কোনো উপায় না পেয়ে আরশি যেন নিজেই ফিরে আসে। তাই এই মন্দির থেকে ওই মন্দিরে ঘুরতে থাকে। কেউ 108 বার চক্কর দিতে বলে, কেউ 1000 বার মন্ত্র পড়তে বলে, কেউ বলে 108 দিন উপোস করতে। আগাশি যে যা বলে আগাশি তাই করতে থাকে। একে অপর থেকে দূরে থেকে আগাশি আর আরশি কেউ একদম ভালো নেই। দুজনের হাসি একদম হারিয়ে গেছে। একদিন অনেক সাহস করে আরশিকে কল করতেই সেলভান ফোনটা দেখে আশেপাশে কাউকে না দেখে কল কেটে ফোন এরোপ্লেন মুড়ে দিয়ে দেয়। মনের কষ্টে আগাশি শহরের ভিন্ন ভিন্ন মন্দিরে যা যা বরের মতো ঘুরতে ঘুরতে মানত করতে থাকে। একদিন বাবা আরশিকে বলতে শোনে, আমি সেদিন আগাশিকে এমন অবস্থায় ফেলে এসেছি যা আমার একদমই করা উচিত হয়নি। আমার খুব খারাপ লাগছে, মানছি ভুলটা আমার ছিল, কিন্তু তার তো এখানে একবার আসা উচিত ছিল। আমার মেয়ের তো কোনো দোষ নেই, তাকেও কি দেখতে ইচ্ছা হচ্ছে না? এদিকে আগাশিকে এক জ্যোতিষী বলে, যদি তুই কোর্টের চক্কর না কাটতে চাস তাহলে গিয়ে মন্দিরে মানুষের কাছে ভিক্ষা কর, সেই টাকা দিয়ে 10 জন গরিবকে খাবার কিনে দিবি আর নিজেও খাবি, তাহলে তোর স্ত্রী আর মেয়ে ফিরে আসবে। নিজের সব কিছু মাটিতে মিশিয়ে আগাশি মাটিতে হাঁটু গেড়ে মানুষের সামনে বসে ভিক্ষা চায়। ছেলের এই অবস্থা দেখে মা কান্না করতে থাকে। এদিকে নিজের সংসার ফিরে পেতে আরশি মেয়েকে কোলে নিয়ে মন্দিরে কলসি নিয়ে যায়, গরম কয়লার উপরে হাঁটে। এরা সব করতে পারছে, অথচ সামনাসামনি একবার কথা বলতে পারছে না, কারণ ওই যে ইগো। আগাশির পায়ে মলম দিয়ে থাম্বি বলে, ভাই এসব জ্যোতিষী টোটকা সব ভুয়া, তুই কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? আগাশি বলে, নিজের স্ত্রী আর বাচ্চাকে ফেলে তোদের জন্য হোটেলে কাজ করছি, জানিস দিনে কম করে হলেও 200 বার আমি ওদের ছবি দেখি। তাদের ফিরে পেতে পূজা করতে 200 কিলো দূরে মন্দিরে যাচ্ছি, অথচ নিজের আত্মসম্মানের কাছে হেরে 24
কিলো দূরে আমার স্ত্রীর কাছে যেতে পারছি না। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। গল্প চলে আসে বর্তমানে। দুই শালাদুলা ভাই এখনো সেই দাও নিয়ে লড়াই করছে। এদের থামাতে এমএলএ, সেক্রেটারি, কাউন্সিলর সবাই আসলেও তাদেরকে উল্টা মার খেয়ে ফিরতে হয়। গ্রামের প্রধান সেক্রেটারি রেগে বলে, এদের ঝামেলা মেটাতে আমরা মার খাবো নাকি? এখন এদের এই মন্দির থেকে বের করে দাও। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়। তবে এদের এই মারামারিতে চিত্তা কার যেন সোনার চেন চুরি করে নিয়েছে। সেই খুশিতে সে চলে যায়। আচমকাই সেলভানের লোকজন একটা অটোকে তাড়া করতে থাকে। সেলভানের বন্ধু দৌড়ে এসে বলে, আপনার দুলা ভাই আপনার বোন আর তার মেয়েকে নিয়ে চলে গেছে। সাথে সাথেই সেলভান তার দলবল নিয়ে অটোর পিছু করতে থাকে। অমর আর নয়নাবতীর ছেলে মেয়ে নিশ্চিন্তে কেক কাটবে ভেবেছিল, কিন্তু এই অশান্তির দল সেখানেও পৌঁছে যায়। সোমান তার গুন্ডা দুলা ভাইকে দেখে বলে, জলদি এদের পিছু করেন, আমাকে আজ এরা চুল কাটতে দেয়নি, এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। আগাশি আচমকাই অটো ঘুরিয়ে মাঠের মাঝে থেমে নেমে দাঁড়ালে সেলভান তার দিকে তেড়ে আসে। ব্যাস শুরু হয়ে যায় সেলভান আর তার লোকদের সাথে আগাশি আর থাম্বির লড়াই। থাম্বি সেলভানকে মারতে থাকলে আগাশি বাকিগুলোকে মেরে শুইয়ে দিয়ে সেলভানের সেই বন্ধুকে মারতে মারতে জিজ্ঞেস করে, তুই এত লাফাচ্ছিস কেন রে? সে বলে, ওই আশিকে আমার বানাবো, ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। আগাশি রেগে তাকে চাকু দিয়ে মারতে গেলে সেলভান এসে তার হাত ধরে বসে। এবার দুই দুলাভাই আর শালার মধ্যে মারামারি শুরু হয়ে গেলে আগাশি রেগে চাকু দিয়ে সেলভানকে মারতে যায়। আশি দৌড়ে এসে তাদেরকে থামিয়ে দুই দিকে সরিয়ে দিয়ে বলে, তোমাদের সমস্যা তো আমাকে নিয়ে, তাই না? তাহলে আমাকেই মেরে ফেলো। এদের এই কথা কাটাকাটির সুযোগে সেলভানের সেই শয়তান বন্ধু একটা চাকু নিয়ে আগাশিকে মারতেই যাবে, তখনই আরশির বাবা এসে তাকে কোষে এক চড় দিয়ে মাটিতে শুয়ে দিয়ে বলে, কার সাহস আছে আমার মেয়ে জামাইয়ের দিকে কেউ আঙ্গুল তুলে দেখা, তাকে আজ শেষ করে দিব। সেলভান রেগে বলে, কিসের মেয়ে জামাই? কিছুক্ষণ আগেই তো এরা আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। বাবা রেগে জিজ্ঞেস করে, তুই কি আদেও সত্যিটা জানিস? আসলে কিছুক্ষণ আগে আগাশির বোন জামাই একটা ব্যাগ দিয়ে বলে, এতে মেয়ে পক্ষ যে সোনা আর 2 লাখ টাকা দিয়েছিল তা আছে, আর ডিভোর্স পেপারে সাইন হবে মন্দিরের দরজায়। আপনারা সবাই সাক্ষী যে আজ থেকে এই দুই পরিবারের মধ্যে আর কোনো সম্পর্ক নাই। কেউ এই কাগজে সাইন করতে না চাইলে দুলাভাই কোনো রকমে দুজন সাক্ষ্য ম্যানেজ করে তাদের সাইন নিয়ে আগাশিকে পেপারে সাইন করতে বলে। আগাশি বলে, আগে আরশি সাইন করবে। দুলাভাই আরশির কাছে ডিভোর্স লেটার নিয়ে আসলে আরশির মনে পড়ে এই লোকটাই তাকে বারবার কল করে ওই পরিবারের বিষয়ে কুটনামি করত। কখনো বলতো, আমার স্ত্রী তো তার বাপের বাড়ি পড়ে থাকে, আমি এখন আর কিছু বলি না, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। কখনো বলতো, এরা ডিভোর্স লয়ারের সাথে কথাও বলেছে, আমার তো তোমার জন্য খারাপই লাগছে। এমনকি সে আরশিকে কল দিয়ে সেই মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হওয়ার বিষয়টাও জানিয়ে দিয়েছিল। তার মানে সব ঝামেলার মূল হলো এই শয়তান লোকটা। নিজের সংসারে ঠিক নাই, তাই আরেকজনের সংসার ভাঙতে এসেছে। আশেপাশে এমন লোকের কোনো অভাব নেই। আরশি বলে, আগাশিকে আগে সাইন করতে বলেন। এবার তো দুলাভাই আগাশির কাছে গিয়ে জোরাজুরি করতে থাকে। আরশির বাবা থামাতে গেলে বলে, চিন্তা করার কিছু নেই, ডিভোর্সের ফয়সালা তো কোর্ট নিবে। আগাশির মনে পড়ে যে আরশি কখন কি করেছে এর সব আপডেট এই লোকটাই তাকে দিত। সেই জানিয়েছিল যে আরশি নাকি উকিলকে ডিভোর্সের কাগজ রেডি করতে বলেছে, এমনকি তার নাকি আগাশির সম্পত্তির অর্ধেক দাবি করবে। এসব ভাবতে ভাবতেই আগাশি কাগজ নিয়ে সাইন করতেই যাবে, তখনই মা আগাশিকে থামতে বলে। কিন্তু আগাশি ভাবছে যে আরশি তো ডিভোর্স পেলেই খুশি, তাই তার দিকে তাকিয়ে হাসতে হাসতে সাইন করে দেয়। মা এখন কান্না করছে দেখে থাম্বি বলে, কেন মা, এখন তো তোমার খুশি হওয়া উচিত। আগাশি ঝিনিকে নিয়ে আরশিকে দিয়ে বলে, এখন তুমি নিশ্চয়ই খুশি, আমাদের মেয়ের খেয়াল রেখো। বলে কাগজটা দিয়ে বলে, ভেবেছিলাম আমরা অনেক সুখে থাকবো, কিন্তু আমার মা আর তোমার মা আমাদের খুশি সহ্য করতে পারে না, তাই তারা আমাদের একসাথে থাকতে দিবে না। তবে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার মহারানী জানতেই পারলো না যে আমি তাকে কতটা ভালোবাসি। যদি তুমি মনে করো 20 বছর পরও তোমার এই ডিভোর্সের সিদ্ধান্তের জন্য আফসোস হবে না, তাহলে ডিভোর্সটা নিয়ে নাও। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে কত মানুষের সাথে যে যুদ্ধ করতে হয় তা তো নিজ চোখেই দেখলাম। কিন্তু নিজেদের সম্পর্ক দুর্বল হয়ে যদি ইগোটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে আর কিছুই বাকি থাকে না। কিছু মানুষ হয়তো ডিভোর্স নিয়ে শান্তি পায়, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ছাড়া ভালো থাকবো না। বলেই আরশির মাথায় হাত বুলিয়ে মেয়েকে চুমু দিয়ে সরে যায়। আরশির চোখ ছল ছল করে ওঠে। আগাশি আরশির বাবা আর মা এবং আরশির কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। আগাশি মা আর ভাইকে নিয়ে চলে যেতে গেলেই আরশি রেগে ডিভোর্সের পেপারটা ফেলে দেয়। আগাশি গাড়িতে বসে ছলছল চোখে মেয়েকে দেখতে থাকে। শত হোক পুতনি, তাই আগাশির মা ঝিনির দিকে তাকিয়ে কান্না করতে করতে হঠাৎ কি মনে করে বলে, আমার পুতনি আমার সাথেই থাকবে। বলেই নিয়ে দে দৌড়। আরশি চিৎকার করে আগাশিকে বলে, আমিও তোমাদের সাথেই যাব। বলেই দৌড়ে অটোতে ওঠে। আরশির মা দৌড়ে এসে তাকে থামতে বললে আরশি বলে, মা তুমি একটু চুপ করো তো, তোমার কথা শুনেই আমার আজ এই হাল হয়েছে। আগাশি খুশি মনে তার পরিবারকে নিয়ে
রওনা দেয়। মা চিৎকার করে সিলভানকে ডেকে বলে, ওদেরকে থামা, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আগাশির মা অটোতে বলে, রাশমির সাথে বিয়ে হওয়ার কথা চলছে, এটা সত্যি, তবে সেটা আগাশির সাথে নয়, বরং থাম্বির সাথে। রাশমি থাম্বিকে দেখতেই হোটেলে আসতো, আর সেদিন তোকে জ্বালাতেই আমি রাশমির সাথে আগাশির বিয়ের কথা বলেছিলাম। এটা কিছু হইল? সেদিন এদের ঝগড়ায় আগুন না দিয়ে ভালো করে এই কথা বুঝিয়ে বললেই তো এত ঝামেলা হতো না, তাই না? বাবা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে ভাবে আসলে সে নাতনির মুন্ডন করাতে নয়, বরং এই দুইজনকে মেলানোর জন্যই এত নাটক সাজিয়েছিল। এইসব প্ল্যান সে তার বন্ধুকে নিয়েই করিয়েছিল। আর সে না বলা কষ্ট মা না বুঝলেও বাবা ঠিকই বুঝেছিল, আর সে জানতো এত সহজে কোনো পরিবারই এই সমস্যা সমাধান হতে দিবে না। আরশির মাও আরশিকে ছাড়বে না, তাই তার বন্ধুকে বলে যেভাবেই হোক আগাশিকে ওই মন্দিরে নিয়ে যেতে হবে। প্ল্যান মতো বাবার সেই বন্ধু এসে আগাশিকে বলে, আরে সিঙ্গাপুর থেকে আচমকা এসে মেয়ের মুন্ডনে সারপ্রাইজ দিতে যাচ্ছ নাকি? ব্যাস, আগাশি রেগে মন্দিরে চলে আসে। বাবা রেগে সিলভানকে বলে, এটা আমার মেয়ের জীবন, তাই তার যা ভালো লাগে তাই সে করবে, তুই ওর কথা শুনে তার সংসারে আর আগুন দিবি না। সিলভান চলে যেতে গেলেই আগাশি সিলভানকে বলে, আর কত বছর এই দুশ্মনী করবি? এখন তো সব শেষ কর। আশি জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি এমন হয়েছিল তা তো বলবে। আগাশি বলে, তা না হয় সবার অজানাই থাকুক। সিলভান বলে, আমাদের সম্পর্ক আজ জীবনেও ঠিক হবে না, তাই এমনই থাকবো। আর আরশি, তুই আমার ভাগ্নির মুন্ডনে আমাকেই ডাকিসনি, আমারও তো কিছু দায়িত্ব আছে। আগাশি বলে, আপনার থেকে কখনোই কোনো দায়িত্ব ছিনিয়ে নেওয়া হবে না। ফাইনালি সবার মুখে হাসি ফুটে ওঠে। অমরা নয়নাবতী দুই বাচ্চাকে নিয়ে ফেরার পথে এদেরকে এখনো একসাথে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। আগাশি অমরকে ডাকতেই অমর তাড়াতাড়ি বাইক নিয়ে পালায়। এদের পাল্লায় সে আর পড়তে চায় না। কি ভেবেছেন সব ঝামেলা শেষ? আরে আগুনে ঘি ঢালতে আগাশির বোন আসবে না, তা কি হয়? সে এসেই ঝগড়া শুরু করে দিলে আগাশি কোনো রকমে হাত পা জুড়ে তাকে থামতে বলে। তখনই সুমনের পার্টির লোকেরা এসে বলে, এত সাহস তোমার, আমার পার্টির লোকের গায়ে হাত তোলো। সুমন খুশি হয়ে এসে ভাব দেখাতে থাকে। নেতা বলে, তুই এখনই সুমনের কাছে মাফ চাইবি, না হলে আমরা হাঙ্গামা শুরু করে দিব। 3 মাস পর বেচারা একটু সুখের দেখা পেয়েছে। আগাশি এখন কোনোভাবে এসব থেকে বের হতে পারলে বাঁচে, তাই সুমনের কাছে এসে মাফ চায়। সুমন বলে, একটা শর্তে মাফ করব, তোমার মেয়ের বাকি চুল আমি কাটবো, কারণ আমি কোনো কাজ অর্ধেক করি না। সবাই হাসতে হাসতে রাজি হয়ে যায়। তখনই এসআই এসে সেই চোর চিত্তাকে খুঁজতে থাকে। আর কোনো ঝামেলা যেন না হয়, তাই সবাই দ্রুত মন্দিরে এসে মুন্ডনের কাজ শেষ করে। ফাইনালি পরিবারের সবাই হ্যাপি খুশি। অমর আকশির দোকানের পাশ থেকে যাওয়ার সময় লক্ষ্য করে সকালে যারা কুকুর বিড়ালের মতো লড়ছিল এখন তারা একসাথে আয়েশ করে খাচ্ছে, তাই সেও খুশি মনে বাড়ি ফিরে যায়। পরের দিন স্ত্রীকে স্কুলে দেওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে আবারও দুই পরিবার থানার বাইরে। আগাশি আর আরশি দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অমর মাকে জিজ্ঞেস করে, এখানে আবার কি হয়েছে? কাল তো একসাথেই খাচ্ছিলেন। মা বলে, আপনি মনে হয় 8টা কি 8:30টার সময় দেখেছেন, ঘটনা তো ঘটেছিল 9টা কি 9:30টায়। এরপর মহারানী থানায় কমপ্লেন করে, তাই সবাইকে হাজিরা দিতে আসতে হয়েছে। রাস্তায় নয়নাবতী বলে, ওই যে বয়স্ক কাপল দেখছো না, যারা এখনো ঝগড়া করছে, আগাশি আর আরশি হলো এদের ইয়াং ভার্সন। এরা মরার আগ পর্যন্ত এভাবেই ঝগড়া করতে করতে ভালোবাসবে, আর ভালোবাসতে বাসতে ঝগড়া করবে। হয়ও ঠিক তাই। 6 মাস পর দুজন কোর্টে ডিভোর্স নিতে চলে আসে। বিচারক বিরক্ত হয়ে ডিভোর্সের আর্জি মেনেও নেয়। ব্যাস, দুইজন হয়ে যায় দুই পথের পথচারী। কয়েকদিন পরে সেই চোর চিত্তা হোটেলে খেতে এসে দেখে ডিভোর্সের কষ্টে আগাশি মন খারাপ করে রান্না করছে, আর বাকিরা মজা করে খাবার খাচ্ছে। এখন তো থাম্বির স্ত্রী রাশমিও এই হোটেলেই কাজ করে। যাই হোক, চিত্তা 2টা পরোটার অর্ডার দিতেই দেখে তার অর্ডার নিতে আরশি এসেছে। সে হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমাদের না ডিভোর্স হয়ে গেছে? আরশি বলে, হ্যাঁ 7 দিন হলো, কিন্তু আমি তো 6 দিন আগেই চলে এসেছি। আসলে আগে যখন 3 মাস ওকে ছাড়া ছিলাম, মনে একটা আশা ছিল যে আমার স্বামী আমাকে নিতে আসবে, কিন্তু ডিভোর্সের পরের দিন যখন মনে হলো আগাশি এখন তো আমার স্বামীই নেই, এটা ভাবতেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তাই দ্রুত আগাশিকে কল দিয়ে জোরে জোরে কান্না করতে থাকি। আগাশি আমাকে নিতে ছুটে বাইকে ওঠে, আর আমি আবেগে দৌড়াতে দৌড়াতে 6 কিলোমিটার চলে আসি। ফাইনালি আগাশিকে দেখে জড়িয়ে ধরি। তখন আমার মনে পড়ে, আরে আমি তো আমার মেয়েকে বাসায় রেখে চলে এসেছি। এরপর দুইজন মেয়েকে নিয়ে চলে আসি। আর কোর্ট সে আমাদের রায় দেওয়ার কে, তাই ডিভোর্স লেটারটাও ছিঁড়ে ফেলেছি। মন কি আর আইনের কথা মানে? পেছন থেকে আগাশি চিৎকার করে বলে, আরে চোরের সাথে গল্প না করে অন্য টেবিলের কাজ সামলাও। ব্যাস, আরশিও রেগে বলে, বলেছি না কাজের সময় চিল্লাবে না। আর দুইজন আবারও শুরু হয়ে যায়। চিত্তা কান ধরে বলে, আমার লজ্জা থাকলে আর কোনোদিনও এই হোটেলে আসবো না। চিত্তা বের হতেই অমর এসে বলে, শুনলাম এদের নাকি ডিভোর্স হয়ে গেছে। চিত্তা বলে, এরা আমাদের মতো স্বাভাবিক মানুষ না, এরা তো এলিয়ান। ওই
দেখেন 6 দিন আগে ডিভোর্স দিয়ে এখন পরটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে। কি আপনার আশেপাশেও এমন টক্সিক বাট কিউট কাপল আছে নাকি? থাকলে খবরদার এদের কখনো বিশ্বাস করবেন না। এরা আপনার মাথা খাবে ঠিকই, কিন্তু একে অপরকে কখনোই ছাড়বে না, কারণ এদের ভালোবাসা এমনই। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।